আজ আমরা দেখব 2026 সালে পশ্চিমবাংলায় যে বিধানসভার ভোট, মুখ্যমন্ত্রী গঠন হওয়ার যে ভোট, এই ভোটে বিজেপি বাংলায় ক্ষমতা পেলে কি কি উন্নতি করবে পাবলিকের স্বার্থে বা বঙ্গবাসীর স্বার্থে, যাকে বলা হয় ম্যানিফেস্টো ইংরাজিতে। যে ভোটে জেতার আগে কোনো একটা সংস্থা বা কোনো একটা রাজনৈতিক পার্টি সে জনসাধারণের সামনে কি কি এজেন্ডা তুলে ধরে, কি কি করতে চায়, তারা ভোটে জিতলে ক্ষমতায় আসলে তারা কি কি রূপায়ণ করতে চায়, কি কি বাস্তবতা দিতে চায়, সেই সব জনসাধারণের কাছে তুলে ধরা হয়। তো এই যে 2026 সালে বঙ্গে বিধানসভা ভোটে বিজেপি যেসব এজেন্ডাগুলো তুলে ধরেছে, ভোটে জিতলে তারা এইগুলো সাধারণের জন্য করবে, তো সেইগুলো আজকে একটা একটা করে দেখে নেব। তো প্রথমে আছে কি, অনুপ্রবেশ রুখতে সরকার গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণ সমস্যা সমাধান। তাহলে ভোটে যদি বিজেপি জিতে যায় তাহলে 45 ডেজের মধ্যে ভারত বাংলাদেশের যে সীমানা নিয়ে বিতর্কিত জায়গাগুলো সলভ হবে এবং যেসব জায়গায় ফেন্সিং নেই, মানে কাঁটাতার নেই, সেই সব জায়গা কাঁটাতার দেওয়ার বন্দোবস্ত বিজেপি করবে, যাতে অনুপ্রবেশ না হয়, বাংলাদেশ থেকে লোক এই দেশে আসতে না পারে অবৈধভাবে, এবং মাল পারাপার মানে ব্ল্যাক না হয়, সেটা বন্ধ করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া আছে। দ্বিতীয় কি আছে, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সুনিশ্চিতভাবে মহার্ঘ ভাতা বা ডিএ, মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন এবং সপ্তম বেতন কমিশন চালু হবে। তো বাংলায় যে পে কমিশনে যারা সরকারি কর্মচারী এবং যারা পেনশনভুক্ত তারা খুবই কম পায় সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায়, বলতে গেলে হাফ। তো এই সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গেও লাগু হবে, মানে তাদের স্যালারি আরও বাড়বে অনেক। দেখি, তৃণমূলের 15 বছরের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সিন্ডিকেট রাজ এবং কাটমানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় আছে, এই 15 বছর যে তৃণমূলের সময় যে অপশাসন হয়েছে কি না হয়েছে যেটা লোকমুখে, তো সেই সম্পর্কিত বিজেপি একটা শ্বেতপত্র প্রকাশ। এই শ্বেতপত্রটা কি? শ্বেতপত্র কোনো একটা রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে বা কোনো একটা খারাপ আবহাওয়া সৃষ্টি হলে সেই সম্পর্কে লোককে জানানোর জন্য যে একটা কমিশন গঠন করে সেই কারণগুলো খোঁজা হয়, সাধারণকে জানানো হয় সেই কারণগুলো, যে কারণে তোমার কোনো কিছু হয়েছে বা কোনো জায়গায় অপশাসন ঘটেছে, সেটাই হলো, সেই পত্রটাই হলো শ্বেতপত্র বলা হয়। তৃণমূলের বিরুদ্ধে শ্বেতপত্র একটা আনার কথা বলছে। এবং কি, সিন্ডিকেট রাজ এবং কাটমানি। সিন্ডিকেট কাকে বলা হয়? যে কোনো জায়গায় আলুর বাজার, পাটের বাজার, গমের বাজার, চালের বাজার, ডালের বাজার, রিয়েল এস্টেটের কাজ, কোনো কিছু সড়ক নির্মাণ, সরকারি যেসব কাজকর্মগুলো, সেই সব জায়গায় নিজেদের আতিথেয়তার লোকদের দিয়ে সেইগুলো করানো হয়, একে বলা হয় সিন্ডিকেট। এবং কাটমানি মানে ঘুষ, মানে কোনো একটা কাজে হয়তো 10 টাকা খরচা হওয়ার কথা, সেখানটায় 2 টাকা খরচা করলো আর বাদ বাকি টাকা খেয়ে ফেলেছে কোনো রাজনৈতিক নেতা, সেই সব সম্পর্কে বিজেপি ট্রিটমেন্ট নেবে। তো 4 নম্বরে কি আছে দেখা যাবে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করা হবে এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন করা হবে। তো এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কি? তো ভারতের সংবিধানের 44 নম্বর আর্টিকেলসে আছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে দেশে আইনের সমতা, কাজবাজ, ব্যবসা বাণিজ্য, বিয়ে, ধর্মচারণ, সব ক্ষেত্রে সারা ভারতবাসী একই আইনের আওতায় থাকবে, সম অধিকার পাবে, একে বলা ইউনিফর্ম সিভিল কোড। তো অভিন্ন দেয়ানিবিধি বাস্তবায়ন করা হবে, মানে কাউকে বড় করে দেখা হবে না, কাউকে ছোট করেও দেখা হবে না, সবার, হিন্দু মুসলমান যত ধর্মীয় লোক আছে সবাইকে একটা সমান আওতায় এসে ধর্মচারণ করতে হবে, উঁচু বড় থাকবে না। এবং ধর্মচারণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বিশেষ আইন প্রণয়ন করা হবে। 5 কি আছে দেখি, মহিলারা প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা পাবেন। প্রতিটা মহিলা এখন যেরকম 1500 টাকা করে পায় লক্ষ্মীর ভাণ্ডারে বা বিধবা ভাতায় যে কোনো জায়গায়, তো মহিলারা সেখান থেকে 1500 টাকা থেকে
3,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। এবং নারীর সশক্তিকরণের ফলে 75 লক্ষ নারী হবেন লাখপতি দিদি। মেয়েদের ক্ষমতায়ন করা হবে, তাদের কাজের ক্ষেত্রে নানা সেক্টরে তাদের সাহায্য করা হবে। এবং এখানটায় যে লাখপতি দিদি আছে 75 লক্ষ মেয়েরা কৃষিক্ষেত্র থেকে, তারাই কৃষিক্ষেত্র থেকে বা কোনো কাজবাজ থেকে সরকারি সেক্টরের বাইরে তারা বছরে যে 4টে মৌসুম, সেই 4টে মৌসুমে তারা সেখান থেকে 1 লাখ টাকার বেশি বা মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করবে। সেটাই বলা হচ্ছে যে 75 লক্ষ নারী হবেন লাখপতি দিদি। এবং সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ থাকবে। তো পশ্চিমবঙ্গে যে কোনো চাকরির পরীক্ষায় মহিলাদের জন্য 33% সংরক্ষিত সিট থাকবে। তো 6 নম্বরে আরও কি দেখা যাবে, এই যে রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। তো মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের আরও কি সুবিধা দেওয়া হচ্ছে, যে সরকারি যত বাস আছে মহিলাদের একদম ফ্রি যাতায়াত। সাথে স্নাতকে ভর্তি হওয়ার সময়, মানে ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হওয়ার সময়, বিএ পাস যাকে বলা হয়, ছাত্রদের নয় কিন্তু ছাত্রী মহিলাদের এককালীন 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো প্রতিটা মেয়েকে যারাই কলেজে পড়াশুনো করবে, বিএ লেভেল বা বিএসসি লেভেল স্নাতক যে ডিগ্রি হয়, সেখানে প্রতিটা মহিলাকেই কিন্তু 50,000 টাকার সহায়তা দেবে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে। তো 8-এ কি দেখা যাবে, গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। প্রতিটা গর্ভবতী মহিলা পশ্চিমবঙ্গের প্রেগনেন্ট যারা, তাদের সরকার থেকে 21,000 টাকার সহায়তা দেওয়া হবে এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। মানে যত সময় প্রেগনেন্সি আছে সেখানটায় বেবিকে পালার জন্য, মায়ের পুষ্টির জন্য সরকার নজর দেবে গর্ভবতী মহিলাদের দিকে। 9-এ কি আছে, মহিলা সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড নামে একটি মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি হবে। পাশাপাশি রাজ্য পুলিশ বাহিনীতে 2টি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। তো মহিলাদের সুরক্ষার জন্য একটা দুর্গা স্কোয়াড গঠন হবে। মহিলাদের একটা আলাদা ফোর্স থাকবে পুলিশের, তার নাম হবে দুর্গা স্কোয়াড, যার কাজই হবে মহিলাদের সংরক্ষণ করা বা তাদের দিকটা ভালো করে নজর দেওয়া। 10-এ কি আছে, সিঙ্গুরে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো যে সিঙ্গুর নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা প্রবল ছিল একসময়, যে সিঙ্গুরকে কেন্দ্র করেই তৃণমূল সরকারের প্রধানত ক্ষমতায় আসা, তো সেখানটাই সেই সিঙ্গুরেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। হলদিয়া বন্দর নীল ইকোনমির মেরুদণ্ড হয়ে উঠবে। যে আমাদের হলদিয়া বন্দরটা আছে মেদিনীপুরে একেবারে গঙ্গার দক্ষিণে অবস্থিত, হলদি নদীর মোহনায় যে হলদিয়া বন্দর কলকাতা বন্দরের সাবস্টিটিউট হিসাবে তৈরি করা। তো এই হলদিয়া বন্দর নীল ইকোনমির মেরুদণ্ড হবে। তো নীল ইকোনমিটা কি? নীল ইকোনমিটা হলো সমুদ্রের পরে নির্ভর করে যে ইকোনমি গড়ে ওঠে, সমুদ্রকে সুরক্ষিত রেখে তাকে দূষিত না করে সমুদ্র থেকে সম্পদ আরোহণ এবং সেটাকে বিক্রি করে যে অর্থ আসবে দেশের কাছে, সে এই যে হলদিয়া বন্দর, এটাকেই কেন্দ্র করে আমাদের বঙ্গোপসাগর মানে পূর্ব দিকের অর্থনীতিটা গড়ে উঠবে। এবং আরও কি আছে, এবং এক জাতীয় সড়কের মাধ্যমে দার্জিলিং ও সুন্দরবনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। তো একটা জাতীয় সড়ক নির্মাণ করা হবে, সেই জাতীয় সড়কের মাধ্যমেই পুরো পশ্চিমবঙ্গের নর্থ দার্জিলিং টু একদম সুন্দরবন পর্যন্ত সিধা যাতায়াত করার একটা চ্যানেল তৈরি হবে কিন্তু জাতীয় সড়কের মাধ্যমে, যদি কিনা বিজেপি সরকার ক্ষমতায় আসে। 11-এ কি দেখা যাবে, যে মাইক্রো ফিন্যান্স সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে অপারগ ব্যক্তিদের 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো পশ্চিমবঙ্গে যে সকল লোকজন কোম্পানির কাছ থেকে যে ঋণ গ্রহণ করে, সেই ঋণ যদি শোধ করতে তারা না পারে, তাদেরকে কি 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার, সেরকম একটা ম্যানিফেস্টো তাদের সেটা আছে। তো 12 দেখে কি আছে দেখি, 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান হবে। তো টার্গেট কত বছরের আছে বিজেপির, যে 5 বছরের মধ্যে পশ্চিমবাংলায় 1 কোটি নতুন কর্মসংস্থান হবে।
2026-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং যুবকদের প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো 5 বছরের মধ্যে বিজেপি 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং 2026-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গে যত শূন্যপদ আছে চাকরির সব শূন্যপদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং মেয়েদের যেরকম মাসে 3,000 টাকা সেরকম ছেলেদেরও প্রতি মাসে 3,000 টাকা সহায়তা পাবে ছেলেরাও। দেখি 13 দেখে, স্টার্ট আপ জন্য 5 লক্ষ যুবকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো পশ্চিমবঙ্গের প্রায় 5 লক্ষ যুবককে যারা কোনো কিছু করতে চায়, ইন্ডাস্ট্রিজ, শিল্প, চাকরি বাকরি বাদ দিয়ে, তাদেরকে কি 10 লক্ষ টাকা পর্যন্ত সরকার আর্থিক সহায়তা করবে। তাদের সেটা তৈরি করতে, তাদের কোনো ব্যবসা দাঁড় করাতে 10 লক্ষ টাকা পর্যন্ত সরকার আর্থিক সহায়তা দান করবে বিজেপি সরকার। 14 কি আছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের যে কিষাণ সম্মান নিধি মানে কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে, কৃষকদের দেওয়া হবে তাদের ঘাটতি বা ফসল হানির জন্য। যেরকম ধান, আলু ও আম চাষ, এটা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে বিজেপি সরকার। তাদের ম্যানিফেস্টোতে কি উল্লেখ করে দিয়েছে কৃষির ধান, আলু, আম। তো দেখা যায় প্রায় যে ধান চাষ বা আলু চাষ এবং আম প্রচুর টাকা ঋণ নিয়ে কৃষকরা সেই চাষবাস করে, কিন্তু সেই চাষবাসে লাভ হয় না এবং সেই ঋণ শোধ করতে পারে না বলে অনেক সময় আত্মহত্যা করে মারা যায়। তার জন্য বিজেপি সরকার একটু কৌশলেই ধান, আলু আর আমটাকে হয়তো ইন্ডিকেট করে দিয়েছে জন্য সাহায্য করা হবে এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিকরণে 3,100 টাকা করা হবে। তো বস্তাপ্রতি 60 কিলো ধান 3,100 টাকায় মিনিমাম বিক্রি হবে, যেরকমই ধান হোক, সে সরু মোটা যেটাই হোক, মিনিমাম। 15 কি আছে, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। তাহলে যারা মৎস্যজীবী, যাদের মাছ ধরে বা মাছ বিক্রি করে যাদের জীবিকা নির্বাহ হয়, তাদের জন্য তো সুসংবাদ বটেই। তাদের কি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নাম নথিভুক্ত করা হবে এবং রাজ্যকে প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে। তো আমাদের পশ্চিমবঙ্গ এমনি ইনল্যান্ড ফিশারিসে 1 নম্বর, মানে অন্তর্দেশীয় মাছ উৎপাদনে 1 নম্বরে আছে। তার সঙ্গে সঙ্গে আরও দেশে মানে পশ্চিমবঙ্গে মাছ চাষের পরে জোর দেওয়া হবে, রাজ্যের যারা মৎস্যজীবী তাদেরকেও কেয়ারিং করা হবে এবং রাজ্যের প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে প্রধান মৎস্য রপ্তানির হাব গড়ে তোলা হবে। তো বিজেপি সরকার মৎস্য চাষী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য একটু ভাবনা চিন্তা করেছেন। 16 কি আছে, আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। তো আয়ুষ্মান যে কার্ড আছে সেই কার্ডের বিনিময়ে বছরে প্রতিটা ব্যক্তি 5 লক্ষ টাকা পর্যন্ত তার চিকিৎসায় ছাড় পাবে। এটাও একটা ভালো, যেটা পশ্চিমবঙ্গে লাগু হয়নি, বিজেপি আসলে লাগু হবে। 17 ধর্মীয় পর্যটনের নতুন মাত্রা দিতে, তাহলে ধর্মীয় পর্যটনকে, ধর্মস্থানে মানুষ যে ঘুরতে যায় সেই পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্যে তৈরি হবে শক্তিপীঠ সার্কিট ও শ্রী চৈতন্য মহাপ্রভু সার্কিট। তো এরকম সংস্থার মাধ্যমে সব জায়গা ধর্মচারণ যে সব জায়গায় হয়, তীর্থ হয়, তো সেই জায়গায় মানুষ যেতে পারবে, সুযোগ সুবিধা পাবে। 18 কি আছে, একটি বন্দে মাতরম সংগ্রহশালা গড়ে তোলা হবে। একটা বন্দে মাতরম সংগ্রহশালা মানে মিউজিয়াম বা জাদুঘর, এবং কলকাতা পাবে, আমাদের কলকাতা শহরটা পাবে ইউনেস্কো লিভিং হেরিটেজ সিটির তকমা। ইউনেস্কো যে সংস্থা আছে প্রাচীন স্থানগুলোকে তারা সংরক্ষণ বা একটা মর্যাদা দেয়, হেরিটেজ। তো আমাদের কলকাতাটাও সেই ইউনেস্কোর থেকে লিভিং হেরিটেজ সিটির তকমা পাবে, মানে এখানটায় বসবাস করে যে শান্তি আছে মানুষের মধ্যে বা বসবাস করার জন্য যে উপযুক্ত কলকাতা, সেই তকমাটা পাবে, যেটা বিশ্ববাসী জানবে। 19 কি আছে,
উত্তরবঙ্গে স্থাপন করা হবে, মানে নর্থ বেঙ্গলে এইমস, আইআইটি এবং আইআইএম। তো উত্তরবঙ্গে যেরকম আমাদের কল্যাণী এইমস, মানে সেখানটায় সব থেকে ভালো চিকিৎসা করা হয় সরকারি মাধ্যমে বিনামূল্যে। তো সেই সব সেন্টার, এইমস, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে উত্তরবঙ্গে। পাশাপাশি আইআইটি, যাদের আর কি পৃথিবীর মেরুদণ্ড বলা হয়, সব থেকে ভালো এবং সব থেকে জ্ঞানী মানুষরা সেখান থেকে বের হয় টেকনোলজিতে, যাদের মাধ্যমেই দেশ বা সভ্যতা এগাতে থাকে। সেরকম সেন্টার, কলেজগুলো তৈরি হবে। এবং আইআইএম, মানে এখানটায় ম্যানেজমেন্ট কোর্স, যেরকম এমবিএ, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টরে ম্যানেজমেন্ট, এইসব ম্যানেজমেন্ট করে যুবকরা কাজ করবে বা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে কাজের মাধ্যমে। জরাজীর্ণ ও পুরানো চা বাগানগুলিকে চাঙ্গা করতে পুনরোপণ প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়াও উত্তরবঙ্গে আমাদের যে দার্জিলিং, জলপাইগুড়ি প্রভৃতি অঞ্চলে যে বিপুল চা বাগান গড়ে উঠেছে এবং যেসব চা মালিকরা এখন আর পাচ্ছে না তাদের চা বাগানের রক্ষণাবেক্ষণ করতে, বা যেগুলো জরাজীর্ণ পুরাতন হয়ে গেছে, সেই সব জায়গাগুলোয় আবার নতুন করে চা গাছ প্লান্টেশন করা হবে, তার রক্ষণাবেক্ষণ করা হবে। মানে চা যে শিল্পটা, চা ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা করা হবে আবার। 20তে কি আছে দেখি লাস্ট, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুরমালি ও রাজবংশী, একটু ইন্ডিকেট করে দেওয়া দরকার, কুরমালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তো ভারতের সংবিধানে 22টা ভাষা বর্তমানে সংবিধান স্বীকৃত। আমাদের দেশে অনেক ভাষা আছে, তার ভিতরে 22টা ভাষা সংবিধান স্বীকৃত। তো বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে এই পশ্চিমবঙ্গের যে ভাষা আছে, প্রাচীন ভাষা কুরমালি ভাষাটা সাধারণত আমাদের জঙ্গলমহল, মানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলে সাধারণত যে মাহাতো সম্প্রদায়ের লোক বাস করে, তাদের যে ভাষাটা প্রাচীন ইন্দো আর্জিয়ান ভাষা, একটা কুরমালি ভাষা। তো এই কুরমালি ভাষাটাকে কিন্তু সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে। তার পাশাপাশি আরেকটা ভাষা রাজবংশী ভাষা। সাধারণত উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং নিম্ন পার্বত্য অঞ্চলে রাজবংশী গোষ্ঠীর লোকেরা বসবাস করে এবং তাদের যে রাজবংশী ভাষাটা, সেটাও কিন্তু সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে। তো রাজবংশী এবং মাহাতো, মানে কুরমালি ভাষায়, রাজবংশী ভাষায় যারা কথা বলে, এই গোষ্ঠীর যারা লোক, তাদের কিন্তু সম্মান দেওয়া হবে। তো থ্যাংক ইউ।